शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আমফান ও করোনা মোকাবিলায় রাজ্য সরকারের কাজের পরিসংখ্যান তুলে ধরলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। আসানসোল উত্তর থানার কন্যাপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রাণ নিয়ে নিজের বিধানসভা এলাকার পরিসংখ্যান তুলে ধরলেন তিনি। খোঁজা দিলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে। রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 2,11,000 টাকার চেক তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন চেম্বারের প্রবীণ সদস্য রাজকুমার কয়াল, আর্থিক খৈতান সহ অন্যান্যরা। পথ দুর্ঘটনায় মৃত সিভিক পুলিশের পরিবারের সদস্যদের হাতেও তুলে দেওয়া হলো অর্থ সাহায্য। আনলক 1-এ জামুরিয়া হাট পুরনো জায়গায় ফিরলেও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব বিধি। অনেকের মুখেই নেই মাস্ক। সরকারি নির্দেশিকা যারা মানবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জামুরিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্পাদক অজয় কুমার খৈতান। মোবাইল চোর সন্দেহে এক যুবককে বেঁধে রেখে মারধর। সন্দেহভাজন যুবককে না পেয়ে তার মাকে রাস্তায় বেঁধে হাঁটালো উন্মত্ত জনতা। দুর্গাপুরের নিউ টাউনশিপের মহালক্ষ্মী পার্কের ঘটনায় আটক 2। দুর্গাপুরের বিজন ফাঁড়িতে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন। ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়। পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা বলে অনুমান পুলিশের। প্রয়াত ছাত্রনেতা স্মরণে অন্ডাল ব্লক তৃণমূল যুব কংগ্রেস ও অন্ডাল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সহযোগিতায় উখড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষে আয়োজন ছিল রক্তদান শিবিরের। এর পাশাপাশি 1,500 মানুষ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সহায়তা প্রদান করলেন এদিন। আসানসোল রামকৃষ্ণ মিশনের পক্ষে রানীগঞ্জের বাস কর্মীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। খাদ্য সামগ্রী থেকে যারা বঞ্চিত রইলেন তারা বাস মালিক পক্ষের দিকে অভিযোগের আঙুল তুলে জানালেন মালিক পক্ষ খাদ্য সামগ্রী বিতরণে ভেদাভেদ করছে। বাস কর্মীদের অভিযোগ অস্বীকার মালিক পক্ষের। করোনা ও আমফান পরিস্থিতির মোকাবিলায় সরকারি কি উদ্যোগ বাস্তবায়িত হয়েছে ও আগামীতে কি উদ্যোগ নেওয়া হবে তার পরিসংখ্যান তুলে ধরলেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। আমফানে গৃহহীনদের অর্থ সাহায্য প্রদান ও কৃষকদের সহায়তার প্রসঙ্গ উঠে এলো তার বক্তব্যে। আচমকা ঝড় বৃষ্টিতে ঘণ্টা দুয়েক বিপর্যস্ত শহর দুর্গাপুরের জনজীবন। বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া, গাছ পড়ে বিপত্তি দুর্গাপুরের অরবিন্দ এভিনিউতে। আসানসোল উত্তর থানার অন্তর্গত কন্যাপুরের একটি ম্যারেজ হলে বাংলার গর্ব মমতা শীর্ষক কর্মসূচির আওতায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে করোনা আমফান মোকাবিলায় রাজ্য সরকারের কাজের পরিসংখ্যান তুলে ধরলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। তার বিধানসভা এলাকায় লকডাউনে কত পরিবারের পাশে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে তার পরিসংখ্যানও এদিন তুলে ধরেন তিনি। বেঁধেন বাবুল সুপ্রিয়কে। আসানসোল উত্তর থানার অন্তর্গত কন্যাপুরের শুভম ম্যারেজ হলে আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক ও রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক
এক সাংবাদিক সম্মেলনে যোগ দিয়েছিলেন। বাংলার গর্ব মমতা শীর্ষক কর্মসূচির আওতায় গৃহীত এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক সরকারি কাজকর্মের পরিসংখ্যান তুলে ধরলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে সরকার করোনা ও আমফান মোকাবিলায় কি কি পদক্ষেপ নিয়েছে তার পরিসংখ্যানও তুলে ধরলেন মন্ত্রী। তিনি জানালেন, তার বিধানসভা এলাকার 32টি ওয়ার্ডের 1000 পরিবার থেকে শুরু করে 5000 পরিবারের সদস্যদের মধ্যে দুঃসময় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। লকডাউনের সমস্যায় পড়া দুস্থদের পাশে দাঁড়িয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন তিনি। বিরোধী রাজনৈতিক দলগুলির সমালোচনাতেও মুখর হন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় লকডাউনে এলাকাবাসীদের সমস্যা শুনতে এলাকায় আসেননি বলেও অভিযোগ তুললেন তিনি। এর পাশাপাশি তিনি আরও জানালেন, পশ্চিমবঙ্গে সবচাইতে কম সংখ্যায় করোনা আক্রান্তর হদিশ মিলেছে। এর পাশাপাশি তিনি আরও জানালেন, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই কম। মৃত্যুর হারও অন্যান্য রাজ্যের নিরিখে অনেকটাই কম বলে জানালেন তিনি। করোনা ঠেকাতে সুষ্ঠু চিকিৎসা পরিষেবার ব্যবস্থার কথাও উঠে এলো মন্ত্রীর বক্তব্যে। ঘোষণা করেছিলেন পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন অক্লান্ত পরিশ্রম করে এই লকডাউন সুন্দরভাবে আমাদের রাজ্যে পালিত হয়েছে এবং এখনও হচ্ছে। এবং আমাদের রাজ্যে নানা ভাষা, নানা মত, নানা পরিধানের মানুষ বসবাস করেন, অর্থাৎ নানা ভাষাভাষী মানুষ থাকেন, নানা ধর্মের মানুষ থাকেন, নানা জাতির মানুষ থাকেন, কিন্তু আমাদের সর্বধর্ম, সর্বভাষা, সর্বজাতি মানুষ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে কিন্তু এই লকডাউন পালন করেছেন এবং তার সুফল কিন্তু আমরা পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। বাবুল সুপ্রিয় তিনি দীর্ঘ 3 মাস দিল্লিতে নিজের ঘরে এয়ার কন্ডিশন ঘরে বসে আছেন। একবারের জন্য কিন্তু এলাকায় এলেন না, মানুষের খোঁজ নিলেন না, সেই মানুষ বেঁচে আছে না মানুষ মারা যাচ্ছে, মানুষের খাদ্যের অভাব আছে কি না আছে সেই খোঁজও তিনি নিলেন না। অথচ তার আসার কোনো অসুবিধা ছিল না, কারণ আমরা দেখেছি তিনি হাওয়াই জাহাজে করে কলকাতা এসেছেন, অথচ কলকাতা থেকে আবার হাওয়াই জাহাজ করে দিল্লি ফিরে গেছেন। আসানসোলের কথা তিনি ভুলে গেছেন। তাই এই ধরনের মানুষ, এই আসানসোলের মানুষের কাছে চিহ্নিতকরণ করতে হবে যে যারা বিপদে পাশে থাকে না, যারা মানুষের যখন প্রয়োজন তখন পাশে দাঁড়ান না, তারা ভোটের সময় এসে ভোটের ভিক্ষা করে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, आसनसोल। रानीगंज चेंबर ऑफ कॉमर्स ने सीएम इमरजेंसी रिलीफ फंड में दिए 2,11,000 रुपए। चेंबर के वरिष्ठ सदस्य राजकुमार ग्याल, आरपी खैतान, कन्हैया सिंह की उपस्थिति में मेयर जितेंद्र तिवारी को सौंपा गया चेक। सड़क दुर्घटना में मारे गए सिविक पुलिस समीरन नाग के परिवार के सदस्य को भी चेंबर ऑफ कॉमर्स ने दी 10,000 की सहायता। कोरोना संकट काल को देखते हुए कई संस्थाएं वेस्ट बंगाल चीफ मिनिस्टर इमरजेंसी रिलीफ फंड में आर्थिक अनुदान देने के लिए आगे आई है। इसी क्रम में रानीगंज चेंबर ऑफ कॉमर्स ने रिलीफ फंड में 2,11,000 रुपए का आर्थिक अनुदान दिया है। रविवार को चेंबर के सभा कक्ष में आयोजित कार्यक्रम के दौरान आसनसोल नगर निगम के मेयर जितेंद्र तिवारी के हाथों में चेक सौंपा गया। इसके अलावा गायत्री परिवार चैरिटेबल ट्रस्ट ने 25,000, रानीगंज क्लॉथ मर्चेंट एसोसिएशन ने 11,111 रुपए और सेवानिवृत्त शिक्षक निखिलेश चक्रवर्ती ने अपनी पेंशन की राशि से 4,000 रुपए का आर्थिक अनुदान रिलीफ फंड में दिया है। उन्होंने भी अपने अपने चेक मेयर जितेंद्र तिवारी के हाथों में सौंपा। वहीं दूसरी तरफ गत मई महीने में मंगलपुर के पास सड़क दुर्घटना में मारे गए रानीगंज थाने के सिविक वॉलंटियर समीरन नाग के परिजनों को चेंबर के तरफ से 10,000 रुपए की आर्थिक सहायता दी गई। मेयर जितेंद्र तिवारी ने मृतक के आश्रित के हाथों में चेक सौंपा। कार्यक्रम के दौरान मेयर जितेंद्र तिवारी ने कहा कि कई औद्योगिक संगठन आसनसोल नगर निगम के तरफ से लिए जाने वाले प्रॉपर्टी टैक्स को लेकर सवाल उठा चुके हैं। नगर निगम ने अपने स्तर से सरकार से अनुरोध किया था कि कहीं ज्यादा प्रॉपर्टी टैक्स तो नहीं लिया जा रहा है, लेकिन प्रॉपर्टी टैक्स का मामला अब सेंट्रल वैल्यूएशन बोर्ड को दिया जा चुका है। सेंट्रल वैल्यूएशन बोर्ड ड्राफ्ट तैयार करती है और कोई भी चाहे तो उस पर आपत्ति जता सकता है। अभी इसकी प्रक्रिया चल रही है। उन्होंने कहा कि नगर निगम
चाहकर भी इच्छा शक्ति होने के बावजूद टैक्स में कोई रिबेट नहीं दे पा रहा है। आप जानते हैं कि बार बार विभिन्न चेंबर्स के द्वारा नगर निगम की जो टैक्स की प्रक्रिया है इस पर बार बार उंगली उठाए गए, बार बार कहा गया कि ये टैक्स प्रक्रिया ठीक नहीं है, बहुत ज्यादा टैक्स दिया जाता है। ये बातें बार बार मेरे संज्ञान में लाया गया और इसलिए हम लोगों ने सरकार से यह अनुरोध किया था कि ये टैक्स का वैल्यूएशन होता है, कहीं हम लोग गलती तो नहीं कर रहे हैं, इसका मापदंड सरकारी जो एजेंसी है वही करें। और आप लोगों के अनुरोध पर ही आज से करीब 1 साल पहले ही हम लोगों ने सेंट्रल वैल्यूएशन बोर्ड जो है उसको इस इलाके के टैक्स असेसमेंट का काम दे दिया है और सेंट्रल जो वैल्यूएशन बोर्ड है वो ऑलरेडी टैक्स का काम कर रही है और वही निर्धारित कर पाएगी कि ये टैक्स सही है गलत है। मेयर जितेंद्र तिवारी ने दावा किया कि कोरोना वायरस संकट काल के दौरान सिर्फ राज्य ही नहीं बल्कि देश भर में आसनसोल नगर निगम ही इकलौता ऐसा नगर निगम है जिसने ट्रेड लाइसेंस शुल्क में कटौती की है। इसके लिए किसी ने मांग भी नहीं की थी। जहां तक प्रॉपर्टी टैक्स का सवाल है तो इसमें रियायत देने के लिए प्रयास किया जा रहा है और नगर निगम कोशिश कर रहा है कि कोई रास्ता निकाला जा सके। सेंट्रल वैल्यूएशन बोर्ड का नियम है कि जब वो ड्राफ्ट पब्लिश करती है उस समय इंडिविजुअल्स को ये अधिकार भी देती है कि आपको यदि कोई आपत्ति है वहां आपत्ति दर्ज करा सकते हैं और हियरिंग के बाद उनकी जो सोच है, जनता की जो सोच है, ये सारा कुछ सोचने के बाद वो फाइनल पब्लिकेशन करती है। वो प्रक्रिया चल रही है और चूंकि एक बार उस प्रक्रिया के अंतर्गत हम लोग आ चुके हैं इसीलिए रिबेट देने की जो प्रचलन था वो अब हम नहीं कर पा रहे हैं, इच्छा रहते हुए भी नहीं कर पाए क्योंकि हमारे हाथ में वो है ही नहीं, अब हम उसमें इंटरफेयर करने की अवस्था में हम नहीं हैं। लेकिन भारतवर्ष में, केवल बंगाल में नहीं, भारतवर्ष में आसनसोल नगर निगम ने ही सबसे पहले ट्रेड लाइसेंस की फीस में हम लोगों ने कटौती की घोषणा की बिना किसी डिमांड के। हम लोगों को लगा कि ये करना चाहिए, हम लोगों ने किया। वैल्यूएशन बोर्ड को भी हम लोगों ने कहा है कि आपके जो नियम है वैल्यूएशन बोर्ड के नियम है उसमें यदि कहीं टैक्स में कुछ रियायत देने की जरूरत है तो उस पर भी आप सोचे, यदि कोई रास्ता निकल सकता है तो निकाले। यदि इस समय हम लोग के अपने बस में होता तो ये जरूर यही बिल्कुल सही समय है, इस समय टैक्स में रियायत देना जरूरी था। इस अवसर पर रानीगंज पंचायत समिति के कर्माध्यक्ष अभय उपाध्याय, सायंतन मुखर्जी, टाउन तृणमूल कांग्रेस के अध्यक्ष आलोक बोस, चेंबर के पूर्व अध्यक्ष राजेंद्र प्रसाद खैतान, पूर्व अध्यक्ष कन्हैया सिंह, पूर्व अध्यक्ष राजकुमार क्याल, कार्यकारी समिति के सदस्य रमेश लॉयलका, महेश खेड़िया, रोहित खैतान, उज्जवल मंडल समेत अन्य कई विशिष्ट लोग उपस्थित थे। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। আনলক 1-এ জামুরিয়া হাট পুরনো জায়গায় ফিরলেও মানা হচ্ছে না ন্যূনতম সামাজিক দূরত্ব, অনেকের মুখেই থাকছে না মাস্ক। জামুরিয়া হাট বাইপাস রোডের ধার থেকে পুরনো জায়গায় ফিরতে আবার ভিড়ের চেনা ছবি নজরে এলো, এতে উদ্বিগ্ন অনেকেই। জামুরিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্পাদক অজয় কুমার খৈতান এ বিষয়ে জানান, যারা সরকারি নির্দেশিকা মানছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুরু হয়ে গিয়েছে লকডাউনের পঞ্চম পর্ব। ধীরে ধীরে শিথিল করা হচ্ছে লকডাউন। ধাপে ধাপে লকডাউন পুরোপুরি তুলে নেওয়ার ইঙ্গিতও মিলেছে। আর লকডাউনের পঞ্চম পর্ব অর্থাৎ আনলক 1 শুরু হতেই জামুরিয়া হাট পুরনো জায়গায় ফিরে এলো। সাথেই দেখা যাচ্ছে রাজ্য সরকারের তরফে যে সমস্ত নির্দেশিকা জারি করা হয়েছে তাকেই বুড়ো আঙ্গুল দেখাচ্ছে মানুষ। মানা হচ্ছে না কোনো সামাজিক দূরত্ব, মুখে মাস্ক নেই অনেকেরই। করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাবে হওয়া লকডাউনের সময় জামুরিয়া হাট বাইপাস রোডে সরিয়ে নিয়ে যাওয়া হলে বহু মানুষ খুশি হয়েছিলেন, চেয়েছিলেন স্থায়ীভাবে ওখানেই বসুক হাট। কিন্তু আবার পুরনো জায়গায় বাজারের ঘনবসতি এলাকায় ফিরে আসায় আশঙ্কার কালো মেঘ জমতে শুরু করেছে মানুষের মনে। হাটের ঠাসাঠাসি ভিড়ে ক্রেতা বিক্রেতা অনেকের মুখেই মাস্কের দেখা মিলল না, অথচ রাজ্য সরকার ঘোষণা করেছে মুখে মাস্ক না পরলে জরিমানা করা হবে। এই বিষয়গুলি সম্পর্কে জামুরিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্পাদক অজয় খৈতান জানান, করোনা আবহে রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে, কিন্তু অনেকেই এই নির্দেশিকা মানছে না। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া দরকার। এটা ঠিক যে
আনলক 1 শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাজার আবার সে পুরনো অবস্থায় ফিরে এসছে এবং তার চেয়ে বেশি খারাপ অবস্থা যেটা আপনি বলছেন সেটা তো বলা ভুল হবে, কিন্তু হ্যাঁ অবস্থাটা সেটা ফিরে এসছে যেটা হওয়া উচিত না। লকডাউন 1, 2, 3, 4 যেটাই হলো, তারপরে আনলক 1 হলো, এটা কিন্তু সরকারের দ্বারা হলো। করোনা কিন্তু এখনো কোনো আনলক করেনি না। এটা মানুষকে নিজে বোঝা উচিত যে আমরা একটু সামাজিক দূরত্ব যেটা আছে বজায় রাখি। মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস করার চেষ্টা করেছি কন্টিনিউ, আমাদের পমফ্লেট দিয়ে, অ্যাডভাইজারি দিয়ে, কি আপনারা মাস্ক পরুন, যেখানে সেখানে থুতু ফেলবেন না, সামাজিক দূরত্ব বজায় রাখুন। আর আপনি দেখেছেন কদিন আগে আমাদের রাজ্য সরকার মাস্ক না পরলে জরিমানা নিয়ে একটা নোটিফিকেশন জারিও করেছে। সেটা নাকি আবার বলাও হয়েছে যে মাস্ক যারা না পরে থাকে নিচের লেভেলে পুলিশ অধিকারী যারা আছে তারা আবার ফাইন করতে পারেন। আমরা প্রশাসনকে আপনার চ্যানেলের মাধ্যমে এটাই বলতে চাই, তারাও একটু মার্কেটে নজর দিক। আমাদের চেম্বার সবসময় তাদের সঙ্গে আছে, আমরাও বোঝাবার চেষ্টা করছি। এবং যদি কেউ না মানে তাহলে আইনগত যে ব্যবস্থা হবে সেটা নেওয়ার দরকার, কিন্তু আইনগত ব্যবস্থা না নিলে কোনো কাজ এগোবে না। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। মোবাইল চোর সন্দেহে এক যুবককে বেঁধে রেখে মারধর, অপর সন্দেহভাজন যুবককে না পেয়ে তার মাকে রাস্তায় বেঁধে হাঁটালো উন্মত্ত জনতা। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত মহালক্ষ্মী পার্কের ঘটনা। জনতার হাতে ধৃত যুবককে আটক করে পুলিশ, অন্যদিকে পলাতক যুবকের বাবাকেও আটক করে পুলিশ। মোবাইল চোর সন্দেহে এক যুবককে বেঁধে মারধর, অপর সন্দেহভাজন যুবককে না পেয়ে তার মাকে রাস্তায় বেঁধে হাঁটালো উন্মত্ত জনতা। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা অন্তর্গত মহালক্ষ্মী পার্কে এদিন রাতে ঘটল এই ঘটনা। রবিবার মামরা বাজারের একটি দোকান থেকে মোবাইল চুরি করে দুই যুবক। দোকান মালিক সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে এক যুবককে। তার খোঁজ করে ঝর্ণাপল্লী এলাকায়, তাকে ধরে ফেলেন ওই ব্যবসায়ী ও তার সঙ্গীরা। ওই যুবকের কাছে তার সঙ্গীর ঠিকানা পান তারা। মহালক্ষ্মী পার্কে বাড়ি ধৃত যুবকের ওপর সঙ্গীর। এদিন রাতে ধৃত যুবককে সঙ্গে নিয়ে মহালক্ষ্মী পার্কের ওই বাড়িতে আসে মামরা বাজারের বেশ কিছু ব্যবসায়ী সহ এলাকাবাসী, কিন্তু উক্ত যুবকের সন্ধান পাওয়া যায়নি। এই যুবককে বেঁধে মারধর করে জনতা। ওপর যুবকের বাবা ও মা বাড়িতে ছিল, কিন্তু ছেলের সন্ধান তারা দিতে পারেননি। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ। জনতার হাতে ধৃত যুবককে পাকড়াও করে নিয়ে যায় পুলিশ, সঙ্গে পলাতক যুবকের বাবাকেও নিয়ে যায়। পুলিশ যাবার পর জনতা রোজ গিয়ে পড়ে পলাতক যুবকের মায়ের ওপর। পাড়ার মহিলারা পলাতক যুবকের বাড়ি ঢুকে বেঁধে ফেলে তার মাকে। এরপর রাস্তা দিয়ে টানতে টানতে ওই মহিলাকে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা হয় এলাকার বেশ কয়েকজন মহিলা সহ বেশ কিছু লোক। স্বভাবতই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মহালক্ষ্মী পার্ক এলাকায়। এই সম্পর্কে দোকান মালিক জানান, ও আমার দোকানে ঢুকেছে, হ্যাঁ গামছা কিনো মুখটা ঢেকেছে, ঢাকার পরে ও দোকান থেকে ক্যাশ কাউন্টার থেকে মোবাইলটা নিয়ে বেরিয়ে আসছে। আর এই যে নিয়েছে সেটা জানলেন কি করে? সিসি ক্যামেরায় আপনি দেখতে পেলেন? হ্যাঁ। আচ্ছা, তারপর আজকে কি একে ধরতে পারলেন? আজকে ও খুঁজে সিসি ক্যামেরার ফটো দেখে মোবাইলে নিয়ে তারপরে ওকে জিজ্ঞাসা করে এই ছেলেটাকে চিনেন? সবাই বলছে এই ছেলেটা হ্যাঁ চিনি, এই নাম ধরলাম ওকে বিকালে। আচ্ছা, তারপর এখানে এসছেন কেন? এই বাড়ির ছেলেটাকে মোবাইলটা চুরি করে ওর কাছেও রাখতে দিয়েছে। ওরা দুজনে মিলে চুরি করেছে। অপরাধ যেমন এ করেছে ও করেছে, দুজনে মিলে চুরি করেছে। কটা মোবাইল নিয়েছে? একটা মোবাইল। কি মোবাইল? আপনার দোকান কোথায়? মামরা বাজার। জনতার হাতে ধৃত যুবক স্বীকার করে নিয়েছে দুজনে একটি মোবাইল চুরি করেছে। এর আগেও মোবাইল চুরি করে ধরাও পড়েছিল একবার। তার পলাতক সঙ্গী সহ আরো কয়েকজন শহরের বিভিন্ন এলাকায় মোবাইল ছিনতাই করে বলে ক্যামেরার সামনে জানিয়েছে ওই যুবক। সত্যি কথা বল, কোথা থেকে নিয়েছেন মোবাইল? মামরা বাজারে। কোথা থেকে? দোকান থেকে। কোন দোকান? মানে কামসার দোকান থেকে। কটা মোবাইল নিয়েছে? হ্যাঁ, কোন দোকান নাম বল? নাম জানি না। মোবাইল কি কিসের দোকান ছিল? কিসের দোকান? আচ্ছা, কটা মোবাইল নিয়েছিস? একটাই। কতদিন ধরে করছিস? পা ভেঙেছিল, পা ভেঙে যাওয়ার পর করিনি, ঠিক আছে। আমি আর রাহুল গেছিলাম, রাহুল গাড়িতে ছিল, ঠিক আছে। রাহুলটাকে প্রথমে মশাটের পরে মোবাইলটা নামানো ছিল, রাহুল মোবাইলটা নিয়ে নেয়, আমি নিতে পারবো না, ঠিক আছে। নিয়ে চলে আমি গাড়িটা নিয়ে ঠিক আমি ট্রেনে বেরিয়ে যাবো। গাড়িটা নিয়ে ও চলে এসছে। মোবাইলটা কালকে আমার কাছ থেকে ও বিকালবেলায় নিয়ে এলো, আর কোনো পাত্তা নাই ওর এখন অব্দি। কি কোম্পানির মোবাইল ছিল? কি কোম্পানি? কবে করেছিস? কালকে।
এরকম কতদিন ধরে করছিস মোবাইল চুরি? মোবাইল চুরি কতদিন ধরে করছিস? মোবাইল আমি কালকে করেছি, এর আগে করেছিলাম, ঠিক আছে, কেস খেয়েছি, ঠিক আছে। এর আগে কোথায় করেছিলি? কোথায় করেছিলি? এর আগে কোথায় করেছিলি? সবই করে, এর আগে কোথায় করেছিলাম? ফুলজোরে করেছিলাম। কোথায় থাকিস? আমি দোকানে করি। কি নাম? ফুলজোরে কিভাবে করেছিস? সঞ্জীব সাধুকার। ফুলজোর কিভাবে গাড়ি দিয়ে চিন্তাই এ রাহুল কি তোর পার্টনার? এরা করে, আমরা করি। এরা মানে কারা চিন্তাই করে? এই রাহুল রাজা। এ রাহুল রাজা কোথায় থাকে? রাহুল কোথায় থাকে? রাহুল এখানে থাকে, হ্যাঁ। আর রাজা হচ্ছে আপনার ওই কিসে কি ঝর্ণাপল্লী বলে না, ওই মুসলিম এখানে এই দুটো ছিল, আর কি আছে? ওদের মধ্যেই আছে বলে। আর নাম জানিস না? রাহুল এখানে মানে কোথায় থাকে? রাহুল এখানে মানে কোথায়? এই বাড়ি। দুর্গাপুর থেকে সাধন রুচের রিপোর্ট, পাবলিক টাইমস। সোমবার দুর্গাপুরের বিজন ফাঁড়িতে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়। আত্মঘাতী এই সিভিক ভলেন্টিয়ার বিজন টাউনশিপের বিদ্যাপতি রোডের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হয়েছেন ওই যুবক, এমনটাই অনুমান পুলিশের। দুর্গাপুরের বিজন ফাঁড়িতে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়। মৃতের নাম হেমন্ত কুমার রজক, বাড়ি বিজন টাউনশিপের বিদ্যাপতি রোডে। পারিবারিক লন্ড্রির ব্যবসা রয়েছে চণ্ডীদাস বাজারে। বছর দেড়েক আগে বিয়ে হয়েছিল বলে জানা যায়, কিন্তু স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় চণ্ডীদাসের লন্ড্রিতেই থাকতো ওই যুবক, এমনটাই জানা যায়। এই সম্পর্কে মৃতের ভাই প্রশান্ত কুমার রজক জানান, এদিন ভোরে হেমন্তের বাবা ডাকতে এসে দেখেন মুখ দিয়ে গ্যাঞ্জলা উঠছে। তড়িঘড়ি দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। আইসিইউতে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার। সম্ভবত কোনো কীটনাশক খেয়েই আত্মহত্যা করেছে সে, এমনটাই অনুমান তাদের। মুশকিল, কারণ হচ্ছে ভাইয়ের ইদানিং বিয়ের পর থেকে একটু নিজে মন মারা হয়ে থাকতো। সমস্যাটা কি হচ্ছে সেটা নিজেও কখনো খুলে বলতো না, যে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। তো এবার আমরা বাবা আজকে সকালে ও এখানে থাকতো, বউ এখানে ছিল, জয়দেবাতে ছিল, আর বাবার কাছেও ছিল। এবার বাবা ফোন করে বলে যে এরকম তাড়াতাড়ি আয়। নিয়ে আমরা এসে দেখি যে ও এরকম মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, পায়খানা করে দিয়ে। আমরা সঙ্গে সঙ্গে ডিএসপি হসপিটালে নিয়ে যাই, ওখান থেকে আইসিইউতে ভর্তি করা হয়। তো আইসিইউতে মারা গেছে। বলছি কখন এটা জানা গেল? আমরা ভোর 4টে নাগাদ বাবা দেখতে পেয়েছে, আমরা পৌনে 5টা নাগাদ হসপিটালে নিয়ে চলে গেছি। কালকে কি কোনো কিছু এমনি ঘটনা দেখেছিল যে? না, কালকে এরকম কোনো কিছু ঘটনা। মানে কেন এটা করলো কিছু মনে হচ্ছে না? এরকম ও কোনোদিনই মানে প্রকাশ্যে কিছু বলতো না, গুমড়ে গুমড়ে খেত, এরকম কিছু আর কিছু না। বউয়ের সাথে একটু যেমন হয় যে আমি সংসার করব না, এটা একটু। এটা কি জোর জবরদস্তি করে বিয়ে দেওয়া না দেখাশোনা? না, দেখাশোনা করে বিয়ে হয়েছিল, অ্যারেঞ্জ ম্যারেজ, এবং রেজিস্ট্রি করে আছে, সবই আছে। তবে মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্গাপুর থেকে সাধন রুচের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতি। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र
कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel while I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। রবিবার প্রয়াত ছাত্রনেতা দীপক পালের স্মরণে অন্ডাল ব্লক তৃণমূল যুব কংগ্রেস ও অন্ডাল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সহযোগিতায় উখড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এর পাশাপাশি এদিন 1,500 মানুষ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সহায়তা প্রদান করলেন। রবিবার প্রয়াত ছাত্রনেতা দীপক পালের স্মরণে অন্ডাল ব্লক তৃণমূল যুব কংগ্রেস এবং অন্ডাল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সহযোগিতায় উখড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরটি আয়োজিত হয় উখড়া কমিউনিটি হলে। এরই পাশাপাশি এদিন
1,500 মানুষ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা প্রদান করলেন। এদিন উপস্থিত ছিলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, কেকেএসসি এর সাধারণ সম্পাদক হরিরাম সিং, পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দরা। এদিন নিজের বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মলয় ঘটক জানান, অনেকেই আজকে উপস্থিত হয়েছিলেন, প্রায় 1,500-এরও বেশি মানুষ তাদের চেক তুলে দিয়েছেন। স্বীকৃত আছেন আমাদের গাড়িতে দিয়েছি, তো 1,500-এরও বেশি চেক আজকে মানুষ এখানে উপস্থিত হয়ে তুলে দিয়েছেন। আমি তাদের কোনো ভাষায় ধন্যবাদ জানাবো, সেই ভাষা আমার মুখে এখন নেই। আমি এটুকু বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন সেই করোনা ভাইরাসের যে যুদ্ধ, সেই যুদ্ধ তিনি রাস্তায় গেলে মানুষের সঙ্গে থেকে কীভাবে পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচানোর লড়াই করছে এবং যেভাবে রাজ্য সরকারের প্রত্যেকটা দপ্তর তার নির্দেশে কাজ করছে, আমরা আজকে গর্বিত। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल रामकृष्ण मिशन की तरफ से रानीगंज में बस कर्मियों के बीच खाद्य सामग्री बांटी गई। खाद्य सामग्री से वंचित रह गए बस कर्मियों ने कड़ी नाराजगी जताते हुए बस मालिकों पर भेदभाव का आरोप लगाया। हालांकि बस मालिकों ने भेदभाव के आरोपों से इनकार किया है। आसनसोल रामकृष्ण मिशन द्वारा रानीगंज में बस कर्मियों के बीच खाद्य सामग्री बांटे जाने को लेकर अब नया विवाद खड़ा हो गया है। रविवार को रानीगंज के सियारशोल स्थित शारदा रामकृष्ण चेतना संघ परिसर में बस कर्मियों के बीच खाद्य सामग्री का वितरण किया गया। जो बस कर्मी खाद्य सामग्री से वंचित रह गए, उन्होंने बस मालिकों पर भेदभाव एवं उपेक्षा करने का आरोप लगाया। बताया जा रहा है कि लॉकडाउन के कारण गत 22 मार्च से बसों का परिचालन पूरी तरह से ठप है, जिसकी वजह से बस कर्मियों को गंभीर आर्थिक संकट का सामना करना पड़ रहा है। रामकृष्ण मिशन ने जरूरतमंद बस कर्मियों के लिए खाद्य सामग्री भेजी थी। बस कर्मी शेख जमाल ने आरोप लगाया कि बस मालिकों ने सिर्फ अपने चुनिंदा बस कर्मियों को ही खाद्य सामग्री उपलब्ध कराई, बाकी बस कर्मियों के साथ भेदभाव किया गया। बड़ी संख्या में बस कर्मी खाद्य सामग्री से वंचित रह गए। बस कर्मियों को चुन कर पहले ही कूपन दिया गया था, इसलिए उन्होंने बस मालिकों के पास जाकर कड़ा विरोध जताया। ঠিক আছে, আমাদের আসানসোলে খবর ছিল কি রামকৃষ্ণ স্কুল থেকে 400 স্টাফকে দিবার কথা ছিল, বুঝলি তো, চাল আলু এটা যেটা দিবার কথা সেটা আমরা শুনেছিলাম। 200 স্টাফ রানীগঞ্জকে, 200 স্টাফ আসানসোলকে, তার মধ্যে 200 স্টাফের আপনার আসানসোলে পেয়ে গেছে, ওরা রানীগঞ্জে এসছে। তার মধ্যে রানীগঞ্জের মালিকরা ডিস্ট্রিবিউট করেছে, কিছু স্টাফকে দিয়েছে নিজের যেগুলো গতের স্টাফ, সেই গতের স্টাফগুলোকে দেওয়া হয়েছে, বাকি স্টাফ কেউ পায় নাই। এই জন্য আমাদের এইটাই বক্তব্য কি আমরা এখানে বাস স্ট্যান্ডে এসেছি, তো সেই জন্য মালিকরা কি করছে ব্যবস্থা, তার জন্য আমরা এখানে এসেছি। কুপন না পাই নাই তো, ধরুন 30টা কি 35টা স্টাফকে দিয়েছে, ওরা কুপন সিস্টেম করেছে মালিকরা। আমাদের বলা মতো কুপন সিস্টেম কেন করলো, পেয়েছে 30-35টা স্টাফ পেয়েছে, কিছু স্টাফ পেয়েছে যারা নিজের যেগুলো যে মালিকের হাতে যেগুলো এসছে যেটা, সেই মালিকরা এটা হয়তো স্টাফ দিকে নিজের স্টাফকে বেছে দিয়েছে, বাকি আর স্টাফ দিকে ডাকে রেখা। वहीं आसनसोल महकमा मिनी बस एसोसिएशन के सचिव सुदीप राय ने भेदभाव के आरोपों से इनकार करते हुए कहा कि रामकृष्ण मिशन ने अपने सेवा कार्यों के तहत करीब 300 बस कर्मियों के बीच खाद्य सामग्री बांटी है। इनमें रानीगंज के करीब 120 कर्मियों के लिए खाद्य सामग्री भेजी गई थी। यह पूरी तरह से रामकृष्ण मिशन का कार्यक्रम था और उन्होंने ही जरूरतमंद बस कर्मियों के बीच कूपन बांटे थे। इसमें बस मालिकों अथवा उनके संगठन का कोई भूमिका नहीं है। उन्होंने कहा कि जिले में करीब 1700 बस कर्मी हैं। इनमें से अगर 1300 कर्मियों को खाद्य सामग्री मिली है और 400 कर्मी वंचित रह गए हैं, तो भविष्य में उनका प्रयास होगा कि उन कर्मियों तक भी खाद्य सामग्री पहुंचाई जाए। ব্যাপারটা ছিল সেটা হচ্ছে আমাদের তরফ থেকে কোনো কিছু করা হয়নি, এটা কোনো বাস বা মিনি বাসের বিষয় নয়। আসানসোল রামকৃষ্ণ মিশন আজকে নিয়ে 49তম ত্রাণ তারা এখানে দিচ্ছেন, রেশন বিলি করছেন তাদের ক্ষমতা অনুযায়ী যতটা করার। তো মহারাজদা যেভাবে রামকৃষ্ণ মিশন সমস্ত জায়গায় সুনামের সঙ্গে কাজ করে বেড়ান, সেইভাবে এখানে আসানসোল রামকৃষ্ণ মিশনের তরফ থেকেও সেই কাজ চলছে। এবং এই ক্ষেত্রে যেটি হয়েছে সেটা হচ্ছে যে 300 জন মিনিবাস শ্রমিককে মহারাজদা ঠিক করেছিলেন যে তাদের সীমিত ক্ষমতার মধ্যে 300 জন মিনিবাস শ্রমিককে তারা দেবেন। আমরা এখানে যেটা আমাদের তরফ থেকে এর মধ্যে কোনো কিছু করার নেই। আসানসোলের ক্ষেত্রে মহারাজদা ঠিক করে দিয়েছিলেন যে আসানসোল, বানপুর, বরাকা, চিত্তরঞ্জন এই এলাকা থেকে 200
এবং রানীগঞ্জের যে সমস্ত সন্নিহিত যে অঞ্চল রয়েছে তার থেকে 100, টোটাল 300 জনকে দেওয়া হবে। সেই 300 জন ওয়ার্কারকে মহারাজা দিয়েছেন। আশ্রমের যারা ভলেন্টিয়ার তারা এসে দেখে নিয়েছেন নিড বেস, যে কারা কারা প্রয়োজন, তাদের সবথেকে যাদের বেশি প্রয়োজন প্রত্যেকেরই, আমাদের যে 1700 শ্রমিক আছে প্রত্যেকেরই প্রয়োজন, এটা আমরা জানি। কিন্তু এই সীমিত ক্ষমতায় যেটা মহারাজা 300 জনকে দিচ্ছেন, তাদের মধ্যে আবার যারা সবথেকে আরও বেশি নিডি, যাদের একদমই চলছে না, অনেক ওয়ার্কার আছে যারা মারা গেছেন, তাদের যে পরিবারবর্গ, তাদেরকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে, মহারাজা দিয়েছেন। তো এটা পুরোপুরি ছিল রামকৃষ্ণ মিশনের ত্রাণ কার্য। মহারাজদা যাকে যাকে মনে করেছেন তাকে তাকে এই কাজের সঙ্গে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। করোনা আমফান পরিস্থিতির মোকাবিলায় সরকারি পরিসংখ্যান তুলে ধরতে রবিবার বারাগুনি বিধানসভা এলাকায় দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক সারলেন বারাগুনির বিধায়ক বিধান উপাধ্যায়। গৃহহীন 9টি জেলার 5 লক্ষ পরিবারের হাতে অর্থ সাহায্য তুলে দেওয়া হয়েছে বলে জানালেন তিনি। করোনা ও আমফান পরিস্থিতির মোকাবিলায় সরকারি পরিসংখ্যান তুলে ধরতে রবিবার বারাগুনি বিধানসভা এলাকায় দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক সারলেন বারাগুনির বিধায়ক বিধান উপাধ্যায়। আমফান ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত গৃহহীন 9টি জেলার 5 লক্ষ পরিবারের হাতে অর্থ সাহায্য তুলে দেওয়া হয়েছে বলে জানালেন বিধায়ক। সরকারি সাহায্যে কতজন উপকৃত হবেন তার পরিসংখ্যানও তুলে ধরলেন তিনি। সরকারি অর্থ সাহায্য প্রদানের বিষয়টিও উঠে এলো তার বক্তব্যে। পাশাপাশি আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত রাজ্যের কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের দিকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানালেন বারাগুনির বিধায়ক। নানা ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধলেন তিনি। জেলার 5 লক্ষ পরিবার যারা গৃহহীন হয়েছেন তাদের 20,000 টাকা দেওয়া হয়েছে। এই যে আমফানের জন্য 9টি জেলায় প্রায় 5 লক্ষ পরিবার যারা গৃহহীন হয়েছে তাদের 20,000 টাকা দেওয়া হয়েছে, 20,000 করে। তারা 28,000 টাকা, মানে ওই প্রকল্পতে 28,000 টাকা দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা 10 লক্ষ মানুষ পাবেন, মানে যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। ক্ষতিপূরণ হিসাবে 23.3 লক্ষ কৃষককে অর্থ প্রদান করেছে পশ্চিমবঙ্গ সরকার। 23.3 লক্ষ কৃষককে অর্থ সাহায্য, মানে যে কৃষকদের যেটা ক্ষতি হয়েছে সেটা সাহায্য করেছেন পশ্চিমবঙ্গ সরকার। বাংলা এই মুহূর্তে এক অদৃশ্য শতরু ও প্রাকৃতিক বিপর্যয়ের সাথে মোকাবিলা করার দরুন পাল্টা জবাব দিচ্ছে না। রাজ্য এই মুহূর্তে খাদ্য, বাসস্থান, পরিকাঠামোকে স্বাভাবিক করার প্রতি নিবেদিত। এই সময়কালে বিজেপি যথাসম্ভব সকল প্রকার প্রচেষ্টা করছে বাংলার মানুষকে বদনাম করার এবং অপদস্থ করার। পশ্চিমবঙ্গের মানুষকে, সমস্ত মানুষকে অপদস্থ করার চেষ্টা। কিন্তু বর্তমান প্রতিকূলতা কাটিয়ে ওঠার পর বাংলা বিজেপির কাছে প্রতিটি ভুয়ো খবর এবং রাজনৈতিক লাভের জন্য সাজানো সকল ঘটনার জবাবদিহি চাইবে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। রবিবার আচমকায় মুহূর্তের ঝড় বৃষ্টিতে প্রায় ঘন্টা দুয়েক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ল শিল্পাঞ্চল দুর্গাপুরে। বেলা 11:30 থেকে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়। এরপর আচমকায় ঝিরঝিরে বৃষ্টি, নিমেষেই মুষলধারার রূপ নেয়। বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ায় দুর্গাপুর ইস্পাত নগরীর অরবিন্দ এভিনিউতে ঝড়ে গাছ পড়ে বিপত্তি, অবরুদ্ধ রাস্তা। রবিবার বেলা 11:30 থেকে শুরু হওয়া আচমকা ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ল শিল্পাঞ্চল দুর্গাপুরের জনজীবন। এদিন বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়। এরপর শুরু হয় ঝিরঝিরে বৃষ্টি। ঝিরঝিরে ধারার বৃষ্টি নিমেষেই মুষলধারার বৃষ্টিতে পরিণত হয়। সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া। বৃষ্টির সাথে ঝড়ের দাপট, আর সেই ঝড়েই গাছ পড়ে বিপত্তি। দুর্গাপুর ইস্পাত নগরীর এজোনের অরবিন্দ এভিনিউতে ঝড়ে গাছ পড়ে বিপত্তি, অবরুদ্ধ হয়ে পড়ল রাস্তা। সমস্যায় পড়লেন বিভিন্ন যানের চালকেরা। নাগাড়ে প্রায় 2 ঘন্টা বৃষ্টিতে জল জমল বিভিন্ন রাস্তাতেও। বর্ষা রাজ্যে ঢুকতে এখনো দেরি। তার আগে আচমকা এই ঝড় বৃষ্টিকে প্রাক বর্ষার বৃষ্টি বলেই মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ।
সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।